অনেক অনেক শুভেচ্ছা। বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এই আয়োজনটা আমার কাছে খুবই সুন্দর লাগে, খুবই আন্তরিক। এখানকার সবাই এই বিষয়টা সব থেকে বেশি ভালো লাগে। তো আমাকে আবারও আপনাদের সামনে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি সত্যি আনন্দিত, এবং এখানে অনেক সিনিয়র দেখতে পাচ্ছি। আমার বলার মধ্যে কোনো ভুল হলে আশা করি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি একটু স্লাইডটা শো করি, আমাকে কেউ জানাবেন যে স্লাইডটা শো হচ্ছে কিনা। আচ্ছা, স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি আর দেরি না করে আমাদের আলোচনাটা শুরু করি। আমরা চেলিডোনিয়াম আমাদের আজকের আলোচিত মেডিসিন, আমরা এর আগেই এর নামটা জেনেছি। তো এটা আমাদের কাছে খুব পরিচিত একটা মেডিসিন। আমরা কম বেশি যারা প্র্যাকটিস করি সবাই মেডিসিনটা ইউজ করা আছে। এটা এত বেশি ইউজ হয় আসলে মেডিসিনটা। তবে আমাদের একটু বুঝতে হবে যে সমস্ত মেডিসিন গুলো অর্গানোপ্যাথি যে কোনো একটা ডিজিজে খুব ভালো কাজ করতে পারে, এই মেডিসিন গুলো বেশি ইউজ হয়। এবং আমি বারবারই আরেকটা কথা বলি যে এই মেডিসিন গুলো বেশি অ্যাবিউজ হয়, যেহেতু খুব একটা অর্গানের উপর ভালো কাজ করতে পারে। এখানে একটা ঝামেলা হয়ে যায় যে আমরা অন্য কোনো কিছু চিন্তা না করে এই সমস্ত মেডিসিন গুলো হুটহাট করে ইউজ করি। আমরা একটু চেষ্টা করব বুঝে শুনে ইউজ করার। আমরা দেখবো যে চেলিডোনিয়ামের আসলে কোন কোন পয়েন্ট গুলো আমাদের ইউজ করার ক্ষেত্রে মনে রাখতে হবে। তো আমি আরেকটা কথা একটু বলে রাখি, যেহেতু আমাদের সময় খুব কম, সীমিত সময়ের মধ্যে একটা মেডিসিনের হয়তো বা সব দিক আনা যাবে না, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ দিক আমরা দেখতে পারি। ঠিক আছে, এটা একটু আমরা মাথায় রাখবো যে আসলে 30 মিনিটের মধ্যে একটা মেডিসিন, আবার এই সমস্ত মেডিসিন গুলো একটু তুলনামূলক কিছু কম্পেয়ার করে না পড়লেও হয় না। তো সীমিত সময়ের মধ্যে যতটুকু পারা যায় আমরা একটু দেখবো মেডিসিনটির মধ্যে কি কি আছে। আচ্ছা, আমরা বরাবরই সমস্ত মেডিসিন পড়ার আগে প্রথমে অবশ্যই তার স্পেয়ার অফ অ্যাকশন, মানে কোন জায়গায় এই মেডিসিনটা সব থেকে ভালো কাজ করবে, এই জায়গাগুলো আমরা একটু দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। সেই জায়গা থেকে আমরা যদি চেলিডোনিয়ামের স্পেয়ার অফ অ্যাকশনটা দেখি, তাহলে আমাদের এখানে দেখেন লিভার, অ্যাবডোমেন, মিউকাস মেমব্রেন, অক্সিপুট, কিডনি এবং রাইট সাইড। ঠিক আছে, রাইট সাইডেড খুব ভালো একটা মেডিসিন হচ্ছে আমাদের চেলিডোনিয়াম। এখানে অ্যাবডোমেন, মিউকাস মেমব্রেন, অক্সিপুট, কিডনি এগুলোর উপরেও কাজ করবে, বাট লিভারের উপরে সব থেকে ভালো কাজ করে। লিভারের উপরে আমাদের চেলিডোনিয়ামের কাজটা আসলে কতটা মানে বেশি করে, কতটা ইম্পর্টেন্ট এই ব্যাপারটা আমাদের যতগুলা প্যাটার্ন, আমরা কম বেশি সবাই প্যাটার্ন ওষুধের সাথে পরিচিত। ক্লাসিক্যাল যারা করি তারা ইউজ করি না, বাট আমরা জানি। তো আমি যতগুলা লিভারের প্যাটার্ন দেখছি দোকানে গেলে, আমি বসে বসে গুলো দেখি যে কতগুলা মেডিসিন দিছে। আমি একদিন খেয়াল করলাম যে যতগুলা লিভার রিলেটেড প্যাটার্ন ওষুধ আছে সবগুলোর মধ্যে চেলিডোনিয়াম আছে। অন্য ওষুধ একটা অ্যাড হয়েছে, একটা মাইনাস হয়েছে, এরকম হয়েছে, বাট চেলিডোনিয়াম কমন। তার মানে এই কথাটা বললাম হচ্ছে যে আসলে লিভারের উপরে চেলিডোনিয়ামের অ্যাকশনটা কত বেশি, এটা একটু জাস্ট বোঝার জন্য। আরেকটা ব্যাপার, আমরা চেলিডোনিয়ামের ক্ষেত্রে এই যে আমি প্রথম যে পিকচারটা, চেলিডোনিয়ামের এই যে গাছের যে পিকচারটা, এটা আমরা একটু মনে রাখবো। কেন মনে রাখবো? এখানে অনেক সুন্দর হলুদ ফুল দেখা যাচ্ছে, আসলে হলুদ কালারটাই আমরা মনে রাখবো এখান থেকে, যে চেলিডোনিয়াম গাছের যে যে ফ্লাওয়ারটা কত সুন্দর ইয়েলো কালার ফ্লাওয়ার, তাই না? আর একটা ব্যাপার আছে, চেলিডোনিয়ামের যে গাছটা আছে এই গাছটা থেকে যখন রস বের করা হয়, এই রসটা হলুদ কালার হয় এবং খুবই অ্যাক্রিড টাইপের। যদি গায়ে লাগে তাহলে দেখা যায় যে ছোট 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 সেখানে র্যাশ উঠে যায়, ভেসিকুলার টাইপের, ভেসিকুলার ইরেপশন টাইপের, ভেতরে পানি পানি জমা হয়, এই ধরনের র্যাশ উঠে গাছ থেকে যদি লাগে রসটা। আর কালারটা মনে রাখবো, এটা দিয়ে আমাদের একটু কাজ আছে। আসলে আমরা চেষ্টা করব যত যত সহজে মেডিসিন আয়ত্ত করা যায়, মনে রাখা যায়। অনেক অনেক মেডিসিন পড়তে হয়, আসলে তো মনে থাকে না। আমি সব সময় এটা খুঁজি যে কতটা সহজ করা যায়, এটা আমি খুঁজি। এর জন্য হয়তো বা কোথাও প্রেজেন্ট করতে গেলে
আমি একটু চাই ওইভাবে প্রেজেন্ট করতে। আচ্ছা, কারো মনে হয় মাইক্রোফোনটা অন আছে, যিনি হোস্ট আছেন তিনি একটু মিউট করে দিবেন। প্রচন্ড সাউন্ড করছে। ডাক্তার মরিয়ম না কি জানি, আপনার মাইক্রোফোন অফ করেন, আমি তো ওইখান থেকে দেখতেছি পারতেছি না। যিনি হোস্ট আছে তিনি তো পারবেন, মানে লিংকটাকে ক্রিয়েট করেছেন। ডাক্তার সোহাস একটু বন্ধ করা যান। তো আলোচনা শুরু করেছেন, আপনারা মেহরবানি করে দয়া করে আপনাদের মোবাইলের নিচে একটা বাটন আছে যেটা হচ্ছে মিউট বাটন, দয়া করে মিউট করে রাখবেন। জি, আমরা সবাই এই বিষয়টা খেয়াল রাখবো। মাইক্রোফোনটা অন হয়ে গেলে আসলে মানে কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো আমরা চেলিডোনিয়ামের গাছটা সম্পর্কে একটু জানলাম, কারণ ওখান থেকে আমরা কিছু কিনোটস অ্যাড করব যাতে আমাদের সহজে মন থাকে। চেলিডোনিয়াম মেডিসিনটার নাম শুনলাম, চোখে চোখে বাজবে একটা ফ্লাওয়ার, এত সুন্দর একটা ফুলের ছবি, এটা তো আমাদের মনে থাকার কথা, তাই না? তো এটা যেটা মনে হয়, এবং এই যে ইয়েলো কালারটা দিয়ে আমরা এর কিছু কিনোটস অ্যাড করব, কানেক্ট করে রাখবো মাইন্ডের মধ্যে যাতে না ছুটে। আর তারপরে এর যে জুসটা বের হয় সেটাও ইয়েলো কালার, এবং অ্যাক্রেট গায়ে লাগলে ভেসিকুলার টাইপের ইরাপশন হয়। এটা জাস্ট গাছের বর্ণনা, মেডিসিন সম্পর্কে কিছু বলি নাই, লক্ষণ এখনো যায় নাই। আচ্ছা, তো স্পেয়ার অফ অ্যাকশনটা আমরা দেখে আসছি যে কোথায় মেডিসিনটা ভালো কাজ করবে। এবার মাইন্ড না জানলে তো আমাদের হবে না, আমরা হোমিওপ্যাথি করি, মাইন্ড আমাদের বুঝতেই হবে, কারণ মেন্টাল এসেন্স এর প্রেসক্রিপশন গুলো সব থেকে ভালো হয়, সব থেকে উন্নত মানের প্রেসক্রিপশন। তো আমাদের টার্গেট তো অবশ্যই উন্নত মানের প্রেসক্রিপশনের দিকে যাবে, এর জন্য মেন্টাল দিকটা আমরা অবশ্যই বোঝার চেষ্টা করব। তো টেলিডিনামের মধ্যে অত বড় মেন্টাল ব্যাপার নাই, খুব যে একদম খুব বড় ধরনের যেমন আমাদের পলিক্রেস্টিকুলায় থাকে সেরকম নাই, বাট কয়েকটা পয়েন্ট আছে স্ট্রং পয়েন্ট, এবং আমাদের লাইকোপোডিয়ামের সাথে আলাদা করতে হবে। এখানে দেখেন আমি দুটো জিনিস লিখছি মাত্র, ডোমিনিয়ারিং এবং অ্যাভারশন টু কনভারসেশন। তো ডোমিনিয়ারিং মানে, এই কথাটার মানে হচ্ছে যাদের ডোমিনেট করার ইচ্ছা, মানে হুকুম করা, অন্যজনকে সব সময় তার মানে যা লাগলো তাই বলবে, হ্যাঁ হুকুম করা, এটা আমরা বুঝি তাই না, যে তার কথা মতো তাকে চলতে হবে, এরকম একটা ব্যাপার চেলিডোনিয়ামের মধ্যে থাকে। তো সব থেকে মজার ব্যাপার হচ্ছে লাইকোপোডিয়ামের মধ্যেও এই সিমটমসটা অনেক বেশি থাকে। তো আমরা পার্থক্য করব কিভাবে? লাইকোপোডিয়ামের সাথে তো আমাদের পার্থক্য করতে হবে, সব জায়গায় ঝামেলা বাজাবে, রাইট সাইড লিভার কমপ্লেন। তো আবার যদি ডোমিনেটিং এই বিষয়টা, মাইন্ডের এই বিষয়টাও যদি দখল করে, তাহলে আমরা আলাদা করবো কিভাবে? সেক্ষেত্রে একটা ব্যাপার মনে রাখতে হবে, লাইকোপোডিয়াম কিন্তু অনেক বড় মেডিসিন, অনেক বড় পলিক্রেস্ট। আমাদের স্পেয়ার অফ অ্যাকশনে যখন লাইকোপোডিয়ামে যাব, আর অনেকগুলা স্পেয়ার অফ অ্যাকশন আসবে যেগুলোকে খুব প্রমিনেন্ট ভাবে লাইকোপোডিয়াম ধরে রাখছে। বিশেষ করে ইউরিনারি সিমটমস এর দিকে কিছু সিমটমস আছে যেটা আমাদের টেলিডোনিয়ামের মধ্যে অত প্রমিনেন্ট নাই। হ্যাঁ, এই একটা ব্যাপার আসবে। আর এই ডোমিনেটের ব্যাপারটা এখান থেকে আমরা আলাদা করতে পারবো খুব সহজে। লাইকোপোডিয়াম হচ্ছে একটু কাওয়ার্ডাইস টাইপের, ভীতু থাকে, এর জন্য। আর ডোমিনেট করার ব্যাপারটার সাথে লাইকোপোডিয়ামের যে ফিচারটা আমরা পাবো সেটা হচ্ছে, ওর থেকে ওই যে ভিতর কারণে কাওয়ার্ডাইস নেচারটা থাকার কারণে ওর থেকে যারা একটু উপরের লেভেলের ক্ষমতাবান তাদের সামনে কিন্তু ওর কোনো ডোমিনেট নাই, সেখানে তারা যা বলতেছে তাই শুনতেছে, বাট ওর থেকে যারা নিচে তাদের কিন্তু ডোমিনেট করার চেষ্টা করতেছে খুব জোরে সোরে। আর আমাদের চেলিডোনিয়ামের যে ডোমিনেটিং নেচার সেটা হচ্ছে ওর উপর নাই নিচ নাই, ও সবাইকেই ডোমিনেট করতে চায়। খুবই সূক্ষ্ম পার্থক্য, বাট আমরা চেষ্টা করলে অবশ্যই বের করতে পারবো। হ্যাঁ, তো এই বিষয়টা মনে রাখতে হবে, যদিও মাইন্ডের একটা জায়গায় মিলে, তারপরেও এখানেও আবার একটু যদি আমরা ভিতরে বিশ্লেষণ করি তখন আলাদা হয়ে যাবে খুব সহজভাবে। অ্যাভারশন টু কনভারসেশন, চেলিডোনিয়ামের পেশেন্টরা আসলে এই লিভারের সমস্যা বা জিআই ট্র্যাক্টের বিভিন্ন সমস্যায় অনেকদিন ভোগে, আস্তে আস্তে ভুগতে থাকে। তো এরকম থাকতে 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 এক ধরনের ইনডিফারেন্স মোড এর মধ্যে গ্রো করতে পারে, এবং তখন কারোর সাথে কথাবার্তা বলা, কারোর সাথে কোনো ধরনের কনভারসেশনে এর একটা অ্যাভারশন চলে আসতে পারে। জাস্ট এই দুইটা মনে রাখলেই হবে। লাইক আমাদের চেলিডোনিয়ামের মাইন্ড খুব বড় সড়ো ভাবে নাই, তারপরেও ডোমিনেটিং নেচার যেভাবে আমরা দেখলাম, এখান থেকে ইন্টারপ্রিটেশন করে কিন্তু অনেক কিছু বোঝা যাবে। আমরা একটু ওভাবে নিজে নিজে পড়ার সময় একটু ইন্টারপ্রিটেশন করে করে পড়তে হয়। আচ্ছা,
টেলিডুনিয়ামের মধ্যে টাং সিমটমস খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি সাইডে একটা পিকচার দিছি, যদিও এই পিকচারটা অ্যাকচুয়ালি টেলিডুনিয়ামের পিকচারের সাথে যায় না, কারণ মানে সবকিছুই গেছে, মাঝখানে ইয়েলো কালার আছে, সাইডটা একটু রেড হয়ে আছে, এটাও ঠিক আছে, বাট দাঁতের ছাপ ইমপ্রিন্ট অফ টিথ এটা এখানে স্পষ্ট নয়, ওটা আমরা একটু বুঝে নেব, ঠিক আছে। এখানে দেখেন তাহলে জিভের সিমটমস এর মধ্যে আমরা কি পাবো, থিক ইয়েলো কোটেড, হলুদ একটা প্রলেপ থাকবে, একটু মোটা থাকতে পারে, হালকা থাকতে পারে। ইমপ্রিন্ট অফ টিথ, জিভের মধ্যে দাঁতের ছাপ যুক্ত হয়ে যাবে, কারণ কি ওই জিভটা একটু থলথলে টাইপের হয়ে যাবে, তো যখন থলথলে টাইপের হয় তখন আমরা যখন জিভটাকে মুখের ভিতরে আটকে রাখি, জিভটা গিয়ে দাঁতের মানে দাঁতের সাথে গিয়ে লেগে থাকে, এর জন্য দাঁতের ছাপ ওখানে পড়ে যায়। রেড এডস, এই যে ধারটা চারিদিকটা লাল, এই জিভটার মধ্যেও দেখা যাচ্ছে, এটা আমরা একটু মনে রাখবো। টেলিডুনিয়ামের মধ্যে টাং সিমটমস অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা প্রায় সমস্ত মানে রোগের সাথে, সমস্ত ডিজিজের সাথে এটা পাবো। তাহলে টাং সিমটমস এর জন্য আমি আলাদা করে বোঝানোর চেষ্টা করলাম যে এইভাবে আমরা এটা মনে রাখবো যে টেলিডুনিয়ামের একটা নির্দিষ্ট টাং সিমটমস আছে, এবং সেটা হচ্ছে এই ব্যাপারটা। আচ্ছা, টেলিডুনিয়াম মেডিসিনটা পড়তে গেলে আসলে এই মেডিসিনের সাথে কিন্তু অ্যানাটমি, ফিজিওলজি এগুলো সব সময় ঘোরাফেরা করে। হ্যাঁ, এর জন্য অত কিছু তো আনা যায় না, অনেক কিছুই আনা দরকার হয়, এবং অ্যানাটমিক্যাল অ্যাকশন, ফিজিওলজিক্যাল যে কার্যক্রম ঘটে, এই দুইটাকে কম্বিনেশন করে মেডিসিন পড়লে সব থেকে ভালো হয়, ইউজ করতে সব থেকে সুন্দরভাবে ইউজ করা যায় এবং কনফিডেন্সের সাথে ইউজ করা যায়। তো যাই হোক, অত কিছু আনা যাবে না, তবে টেলিডুনিয়ামের মধ্যে একটা পিকচার আমি না এনে আর পারলাম না, সেটা হচ্ছে স্ক্যাপুলার পিকচারটা। এখানে আমি জানি স্ক্যাপুলা সবাই চিনে, বাট যদি কেউ নতুন থাকেন তার জন্য এই স্লাইডটা, যে দেখেন এখানে আমি একটা পিকচার দেওয়া আছে, এখানে স্ক্যাপুলার এই যে উপরের দিকে যেইটা দেখা যাচ্ছে, এখানে দেখেন একটু বাহিরের দিকে চলে আসছে, ঠিক আছে, নিচে লেখা আছে শোল্ডার ব্লেড, হাতের ডান দিকে। হ্যাঁ, এটা কিন্তু স্ক্যাপুলা। এই যে যে এরিয়াটা দেখা যাচ্ছে, যে যেখান দিয়ে এখানে এই সাইডটার মধ্যে পেইন টেলিডুনিয়ামের সব থেকে বড় কিনোটস, ঠিক আছে। এখন যদি আমরা স্ক্যাপুলা না চিনি, পেশেন্ট কি বললো আর আমরা কি বুঝলাম, পেছন দিকে ব্যথা, সেখানে কোমর হতে পারে, নেক রিজিয়ন আছে, আমাদের পুরা মেরুদণ্ড এখানে আছে, এগুলা পেছন দিকে ব্যথা বললে এগুলার দিকে চলে যেতে পারে। টেলিডুনিয়াম প্রেসক্রিপশন করতে গেলে স্ক্যাপুলার রিজিয়ন, স্ক্যাপুলা ব্যথা কিভাবে হতে পারে, কোন দিকে হতে পারে, পেশেন্ট কোথায় হাত দিলে বুঝবো যে স্ক্যাপুলাতে ব্যথা হচ্ছে বা স্ক্যাপুলার চারি সাইডে ব্যথা হচ্ছে, এটা আমাদের বুঝতে হবে। তো পিকচারটা আশা করি একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে যে স্ক্যাপুলাটা কোথায়। পেশেন্ট যদি বলে যে স্ক্যাপুলা ব্যথাটা স্ক্যাপুলার মানে পেছন দিকে চলে যাচ্ছে, অবশ্যই ব্যথা পেশেন্ট যদি এই দিক থেকে এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে এরকম যদি বলে, আমাদের বলতে হবে আপনি হাত দিয়ে দেখান কোন জায়গা থেকে কোন পর্যন্ত যাচ্ছে, হাত দিয়ে দেখান। কেন হাত দিয়ে দেখাবে, পেশেন্ট যখন হাত দিয়ে দেখাবে তখন আমরা চোখ দিয়ে একটা স্ক্যান করবো যে এখানে আসলে রোগীর কি আছে, এখানে লিভার আছে না কিডনি আছে না স্টমাক আছে না কি আছে, এখানে ব্যথাটা কোথায় হচ্ছে, এটা কিন্তু বোঝার চেষ্টা করতে হবে। তো পেশেন্ট যদি এই রিজিয়নটা দেখায়, যে রিজিয়নটা এখানে সাইডের পিকচারটাতে একটু উঁচু করে দেখানো আছে, তাহলে আমরা বুঝবো যে পেইনটা স্ক্যাপুলাতে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা স্ক্যাপুলাটা সুন্দর মতো জানলাম। এবার আমরা দেখবো এই যে লিভারের এত বড় মেডিসিন, এত বড় মেডিসিন, অনেক রাইটার বলছে যে টেলিডুনিয়ামকে যদি কেউ বলে যেটা লিভারের মেডিসিন, আমি অবাক হব না, অবাক হব না, এটার সাথে আমি দ্বিমত করব না, আমি সহমত পোষণ করব। কেন করব, লিভারের ম্যাক্সিমাম প্রবলেমই আসলে, লিভারের প্রবলেম হলে কিন্তু অনেক ধরনের সিমটমস আসে, এক ধরনের না, অনেক কিছু চলে আসতে পারে, স্টোলে প্রবলেম হতে পারে, বিলিরুবিন বেড়ে যেতে পারে মানে জন্ডিস হতে পারে, তারপরে আমাদের ব্লাডের যে পিউরিফাইং ফাংশন সেখানে সমস্যা হতে পারে, অনেক কিছু হতে পারে। তো লিভার অ্যাফেকশন টেলিডুনিয়ামের সাথে খুবই জড়িত, আমরা দেখবো কি কি সেখানে সিমটমস থাকতে পারে। এখানে দেখেন লিভার রিজিয়নে কি থাকবে, কনস্ট্যান্ট একটা পেইন থাকবে, লিভার পেইনের সাথে বা লিভার অ্যাফেকশনের সাথে যে কোনো প্রবলেমের সাথে কনস্ট্যান্ট পেইন আন্ডার দ্য লোয়ার অ্যান্ড ইনার অ্যাঙ্গেল অফ রাইট স্ক্যাপুলা। একটু আগে আমরা যে লোকেশনটা দেখে আসলাম, চিনে আসলাম, লিভারের যে কোনো প্রবলেমের সাথে সেখানে কনস্ট্যান্ট একটা পেইন থাকবে, সব সময় পেইন থাকবে, বা এরকম হতে পারে যে সামনের দিক থেকে লিভার রিজিয়ন থেকে পেইনটা সেইখানে যাচ্ছে, স্ক্যাপুলা পর্যন্ত যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা,
আচ্ছা, প্রেজেন্টেশনটা কি দেখা যাচ্ছে? এখন একটু, এতক্ষণ দেখা গেছে, এখন মনে হয় একটু স্টপ শেয়ারিং আসছে। না, এখানে আরেকজনের ডাক্তার নাসিরউদ্দিন আরেকটা ঢুকলো কি করে? ডাক্তার নাসিরউদ্দিন প্রেজেন্টিং এরকম একটা ঢুকছে। শেয়ারিং স্ক্রিন। ডাক্তার নাসিরউদ্দিন, আপনি প্রেজেন্টেশন করতেছেন? ডাক্তার নাসিরউদ্দিন। আচ্ছা, মানে যারা ফোনের কাছে বসে আছেন অযথা কোনো বাটনে চাপ দেবেন না, ঠিক আছে? কোনো চাপ দেওয়ার দরকার নাই। যে অনেক সময় মাইক্রোফোন অন হয়ে যাচ্ছে, শেয়ার হয়ে যাচ্ছে, এটা একটু ঝামেলার ব্যাপার। আচ্ছা, লিভার তাহলে রিলেটেড যে কোনো প্রবলেমের সাথে আমরা কিনোটস হিসেবে কি পাবো? কিনোটস হিসেবে পাবো হচ্ছে কনস্ট্যান্ট পেইন আন্ডার দ্য লোয়ার অ্যান্ড ইনার অ্যাঙ্গেল অফ রাইট স্ক্যাপুলা। এখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে, এই পেইনটা কিন্তু রাইট স্ক্যাপুলার দিকে যাবে, মানে ডান সাইডে যাবে। বাম সাইডে গেলে আবার অন্য মেডিসিনের দিকে চলে যেতে পারে। আমাদের খেয়াল রাখতে হবে ব্যথাটা রাইট স্ক্যাপুলার দিকে যাচ্ছে কিনা, শোল্ডার ব্লেডের দিকে, ঠিক আছে? আমরা কিন্তু লোকেশনটা জানি, স্ক্যাপুলা চিনি না চিনি, পেশেন্ট কোথায় হাত দিলে আমরা বুঝবো যে স্ক্যাপুলাতে ব্যথা যাচ্ছে, এটা এখন আমরা জানি। আচ্ছা, এখানে আর আমরা কি পেতে পারি? নজিয়া এন্ড ভমিটিং উইথ বিটার টেস্ট ইন মাউথ। লিভারের যে কোনো প্রবলেমের সাথে পেশেন্টের আরেকটা ব্যাপার থাকবে, সেটা কি থাকবে? এই রোগীর মুখটা সবসময় তেতো হয়ে থাকবে। এটাও এই যে এইখানে লিভারের নিচে লিভার লিখে যে আমি নিচে কয়েকটা লাইন লিখছি, এই কয়েকটা লাইন মোটামুটি টেলিডোনিয়ামের সমস্ত রোগের সাথে পাওয়া যায়। খুবই ইম্পর্টেন্ট ব্যাপার এটা। তারপর আমরা কি পাবো? অ্যাগ্রাভেশন ফ্রম মোশন এবং টাচ। লিভার এফেকশন, লিভারে ব্যথা হয়েছে, লিভারে সিরোসিস হয়ে গেছে, যাই হয়েছে, সেখানে কিন্তু ব্রায়োনিয়া লাইক একটা সিমটমস দিবে। খুব ঝামেলা, ব্রায়োনের সাথে কিন্তু খুব গুলে যাবে আমাদের টেলিডোনিয়াম। মানে মোশন অ্যাগ্রাভেশন এবং প্রেসার অ্যামেলারেশন এটাও আছে। দেখেন এই যে নিচে লিখছি প্রেসার অ্যামেলারেশন। আমাদের মনে হতে পারে রোগী যখনই একটু নড়তে গেলেই সমস্যার কথা বলে, তখনই তো আমরা চোখ বন্ধ করে ব্রায়োনিয়া প্রেসক্রিপশনের কথা ভাবা যাবে না, চোখ বন্ধ করে খুলে ভাবতে হবে। যদি আমাদের চেরোডিনিয়ামের পেশেন্ট থাকলো, এখানে কিন্তু আরেকটা ঝামেলা হয়, স্টিচিং টাইপের একটা পেইনও থাকে লিভারের মধ্যে। তো এটা থাকলে দেখা যাবে স্টিচিং পেইন, মোশন অ্যাগ্রাভেশন, প্রেসার অ্যামেলারেশন। আমরা তো আর যাবোই না কোনো দিকে, কিন্তু এটা কিন্তু হতে পারে আমাদের টেলিডোনিয়ামের কেস। যদি সেখানে পেশেন্ট বলে যে আমার এই লিভারের পেইনটা পেছন দিকে চলে যাচ্ছে, হ্যাঁ, এবং এই জায়গাটাতে, পেছনের জায়গাটাতে কনস্ট্যান্ট একটা পেইন থাকছে, তখন কিন্তু অবশ্যই আমাদের মেডিসিনটা কিন্তু টেলিডোনিয়াম হয়ে যাবে। আচ্ছা, গল স্টোন আমরা জানি এখন অনেক কেস এরকম গল ব্লাডার স্টোনে, পিত্তথলিতে পাথর যেটাকে বলে। আচ্ছা, খুবই কমন একটা ডিজিজ হয়ে গেছে। তো আমাদের কাছে প্রচুর পেশেন্ট আসবে। আমি গল স্টোনের সিমটমস গুলো বলার আগে আরেকটা ছোট্ট কথা বলবো, যে গল স্টোনের যে গল ব্লাডারের স্টোন, এটার আকার যদি অনেক বেশি বড় হয়, পেশেন্টের যদি প্রচুর পেইন হতে থাকে, তখন এই কেসটা সম্ভবত সার্জিক্যাল পর্যায়ে চলে গেছে। আমাদের এটা খুব ভালোভাবে দেখতে হবে, কারণ গল ব্লাডারের স্টোন বের করা এটা খুবই রেয়ার। হ্যাঁ, এটা একটু কঠিন। আপনি ভালো রাখতে পারবেন। স্টোনের আকার খুব যদি ছোট থাকে, হেলথের লেভেল যদি উপরের দিকে থাকে, তাহলে এটা মানে মিনিমাইজ হয়ে বের হয়ে যেতে পারে। বাট যদি হেলথের লেভেল খারাপ থাকে, সাধারণত গল ব্লাডারের স্টোন বের হয় না, যদি হেলথের লেভেল খারাপ থাকে। হ্যাঁ, এবং রোগী খুব কষ্ট পাইলে আমাদের তাকে কিন্তু সুপরামর্শ অবশ্যই দিয়ে দিতে হবে, যে না, এটা আমাদের যে বুঝতে হবে যে হেলথের লেভেলটা কি আছে। সিমটমস নেওয়ার পরে বোঝা যায় যে পেশেন্ট আসলে আমরা কতটুকু দিতে পারি চিকিৎসা। হ্যাঁ, কারণ আমাদের মধ্যে একটা মিসকনসেপ্ট আছে যে আমরা মনে করি যে হোমিওপ্যাথিতে তো আমরা সবই ভালো করতে পারি, আমাদের তো সার্জারি লাগেই না। সার্জারি লাগে না কে বলছে? সার্জারি হচ্ছে আলাদা একটা অপশন, সেটা অ্যালোপ্যাথির কোনো অংশ না, সেটা আমাদেরই একটা অংশ, মানে চিকিৎসা বিজ্ঞানের একটা অংশ। সেটা আমাদের অংশ বললে আবার ভুল হয়ে যায় না? তো চিকিৎসা বিজ্ঞানের একটা অংশ, ওটা আমরাও নিতে পারি, যেখানে লাগবে আমাদের নিতে হবে। তো এই গল স্টোনের ট্রিটমেন্ট করতে গেলে একটু সাবধান। যদি রোগীকে মনে হয় খুব বেশি গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে এবং স্টোনের আকারটা খুব বেশি বড় থাকে,
এবং যদি সেখানে দেখা যায় যে পেইন একদম বেয়ার করতে পারতেছে না পেশেন্ট, ঠিক আছে, তখন আমরা অবশ্যই সার্জারি পরামর্শ দিয়ে দেব। না হলে পেশেন্ট ঠিক আছে মোটামুটি পেইন সহ্য করতে পারতেছে, সার্জারি করতে চাচ্ছে না কোনোভাবেই, ভয় পাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করে দেখতে পারি। তো আমরা আমাদের চেলিডোনিয়ামের ক্ষেত্রে কি কি সিমটমস পাবো? চেলিডোনিয়ামের ক্ষেত্রে পাবো গলস্টোন কলিক উইথ পেইন আন্ডার দ্য রাইট স্ক্যাপুলা, যে অংশটা আমরা প্রথম দেখে আসছি, চিনে আসছি যে চেলিডোনিয়াম দিতে গেলে আমাদের এই লোকেশনটা লাগবে, ঠিক আছে, সেই জায়গায় ব্যথা রাইট স্ক্যাপুলার মধ্যে। নজিয়া এন্ড ভমিটিং, এই নজিয়া এবং ভমিটিং থাকতে পারে, তবে এটা গলস্টোনের কমন সিমটমস, ঠিক আছে। শার্প এন্ড ল্যান্সেটিং পেইন, খুবই তীব্র একটা ব্যথা থাকবে, যেন কেটে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, এরকম একটা ব্যথা থাকতে পারে। স্কিন ইয়েলোইশ, স্কিনের কালারটা কি হয়ে যাবে, হলুদ হয়ে যাবে। গলস্টোনের প্রবলেম হলে এটা আমরা জানি, ওই ফিজিওলজিক্যাল অ্যাকশন আর যাবো না, ওটা আবার অনেক বড় হয়ে যাবে, যে কিভাবে বাইল ফাংশন নষ্ট হয়ে বিলিরুবিন বেড়ে গেল। তো আমরা এটা জানি যে গলস্টোনের কারণে কখনো যদি বাইল সিক্রেশন ওখান থেকে না হতে পারে, তখন বিলিরুবিনটা বেড়ে যাবে আমাদের স্কিনের মধ্যে, এবং আমাদের স্কিন, তারপরে চোখের স্ক্লেরা আছে, এগুলো প্রচন্ড পরিমাণ ইয়েলো কালার হয়ে যাবে। আর আমাদের এই যে চেলিডোনিয়াম আছে না, চেলিডোনিয়ামটা বিশেষ করে যে বাইল সিক্রেশন হয় লিভার থেকে, এই বাইলের উপর সুন্দর একটা কাজ আছে। এর জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে বাইলে সমস্যা করে কি করে, বিলিরুবিনের মাত্রা ব্লাডের মধ্যে বাড়ায় দেয়। এটা কিন্তু ব্লাডের যে সমস্যার জন্য জন্ডিস হয় সেটা না, এটা হচ্ছে বাইলের সমস্যার জন্য বিলিরুবিনের মাত্রা বেড়ে যায় ব্লাডের মধ্যে। তো এর জন্য ম্যাক্সিমাম রোগীর ক্ষেত্রে এটা দেখার চান্সেস আছে আমাদের, যে এর বডিতে আসলে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেছে এবং স্কিনটা ইয়েলো হয়ে গেছে। এটা আমরা প্রথমে মনে রাখার চেষ্টা করছিলাম কিভাবে বলেন তো, একটা ইয়েলো কালারের ফুল সুন্দর চেলিডোনিয়াম গাছে ধরে আছে, তাই না? তো ওটার থেকে আমরা মনে রাখবো যে এই পেশেন্টের ম্যাক্সিমাম ডিজিজের সাথে আমরা স্কিনটা ইয়েলো, চোখের স্ক্লেরাটা ইয়েলো, এগুলো আমরা পেতে পারি। উইথ টাং সিমটমস, এর সাথে কি থাকবে, আমরা জিভটা দেখে আসছি চেলিডোনিয়ামের, যে এরকম একটা জিভ থাকবে, সেই জিভটা পাবো। অ্যাগ্রাভেশন কোথায় হতে পারে, টাচ অ্যাগ্রাভেশন এবং মোশনে অ্যাগ্রাভেশন হবে, অ্যামিলারেশন হবে প্রেসারে। আমরা লিভার পেইনের ক্ষেত্রে যে সমস্ত অ্যাগ্রাভেশন এবং অ্যামিলারেশন ফ্যাক্টর দেখলাম, সেখানেই আমরা পাবো এটা। আচ্ছা, এবার চেলিডোনিয়াম লাংস এর উপরও বেশ কিছু কাজ আছে, এর জন্য নিউমোনিয়াতে কিন্তু অনেক সময় ভালো কাজ করে। কিন্তু নিউমোনিয়াতে ভালো কাজ করে, বাট দেখেন প্রথম লাইনটা দেখেন, নিউমোনিয়া উইথ লিভার এফেকশন। নিউমোনিয়া থাক, এর সাথে আমাদের কি থাকতে হবে, লিভারের একটা প্রবলেম থাকতে হবে। লোয়ার লোব অফ রাইট লাংস ইজ এফেক্টেড, এখানে পিকচারটা দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন যে লোয়ার লোব কোনটা, কোন জায়গার লোকেশনটার কথা বলা হলো। কারণ পেশেন্ট আয়সা যখন বসবে, লাংস দেখা তো সম্ভব না উপর থেকে, পেশেন্ট লোকেশন দিবে হাত দিয়ে, আমরা আইডেন্টিফাই করবো যে ওই জায়গাটা আসলে কি। আমরা বই যে পড়ছি যে এখানে ব্যথা করবে, তার মানে লোয়ার লোব অফ রাইট লাংস ইজ এফেক্টেড। যখন রাইট লাংস এর লোয়ার লোবসটা এফেক্টেড হবে, পেইনটা কোথায় হবে, রোগী কোথায় দেখাবে, এটা আমাদের বুঝতে হবে। দেখেন এখানে লোয়ার লোবটা এই পাশে দেওয়া আছে, মোটামুটি ডায়াফ্রামের একটু পর দিকে, তখন ওইখানে কিন্তু রোগী দেখাবে যে আমার পেইনটা এখানে করছে। আচ্ছা, এর সাথে খুবই বাজে ধরনের একটা স্প্যাজমোটিক টাইপের কফ হতে পারে। তার সাথে আমরা কি পাবো, টাং সিমটমসটা পাবো। এবং পেশেন্ট কি করবে, ওয়ান্টস ভেরি হট ড্রিঙ্কস, ঠিক আছে। এই পেশেন্টটা এই যে কষ্ট হচ্ছে বুকের মধ্যে, এই কষ্টের মধ্যে সে কি চাবে, তার একটা ডিজায়ার হবে খাবারের, খুবই গরম পানি, খুবই গরম খাদ্য খাবার সে কিন্তু এখানে সে চাবে। চেলিডোনিয়ামের খাবার, এই যে হট ফুড বা হট ড্রিঙ্কস ডিজায়ার, এটাও কিন্তু খুবই বড় একটা কিনক। চেলিডোনিয়াম এত গরম খেতে পারে যত দূর তার মুখে সহ্য হয়, ঠিক আছে, মানে শুধু সহ্য হচ্ছে যতদূর গরম, অতদূর পর্যন্ত কিন্তু চেলিডোনিয়াম গরমটা খেতে পারে। লাইকোপোডিয়াম কিন্তু এখানে গরম খাবার চাই, বাট হালকা গরম, ওয়ার্ম ফুড যেটাকে আমরা বলি। আর চেলিডোনিয়াম চাচ্ছে, দেখেন পেশেন্ট ওয়ান্টস ভেরি হট ড্রিঙ্কস, শুধু হট ড্রিঙ্কসও না, ভেরি হট ড্রিঙ্কস, তার মানে প্রচন্ড গরম। চেলিডোনিয়ামের পেশেন্টরা অনেক সময় বলে যে চুলার মধ্যে যে রান্না করে না, ওখান থেকে উঠে সে খাবার খাইতে পারে, ঠিক আছে, এরকম একটা টেন্ডেন্সি ওদের থাকতে পারে। আচ্ছা, তারপরে কনস্টিপেশনের ক্ষেত্রে আমরা
স্টুলের ক্ষেত্রে কয়েকটা সিমটমস একটু মনে রাখতে হবে। কনস্টিপেশন আমরা ইউজ করতে পারি, বল লাইক হার্ড স্টুল। কনস্টিপেশনের মধ্যে ছোট ছোট বলের মতো অনেক বই লেখা আছে শিপ স্টুল লাইট। হ্যাঁ, তো মানে আমরা অত কিছু দেখার দরকার নাই, আমরা এটা মনে রাখলে হবে যে শক্ত গোল গোল ছোট ছোট বলের মতো স্টুল। এটা কিন্তু অন্য অন্য ইসের থেকে ইয়ের থেকে স্টুলের থেকে ক্যারেক্টারটা আলাদা হয়ে যায়, তাই না? বলের মতো ছোট ছোট শক্ত হয়ে পড়ে এরকম থাকতে পারে। বার্নিং অ্যান্ড ইচিং ইন অ্যানাস। অ্যানাসের মধ্যে কি হতে পারে? অ্যানাসের মধ্যে জ্বালা থাকতে পারে এবং ইচিং থাকতে পারে। ক্লে অর ইয়েলো কালার স্টুল থাকতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে চিলিডোনিয়ামের মধ্যে, অল্টারনেটিং কনস্টিপেশন অ্যান্ড ডায়রিয়া। ডায়রিয়া এবং কনস্টিপেশন অল্টারনেট করে আসতে পারে, একবার ডায়রিয়া হচ্ছে আবার কনস্টিপেশন হচ্ছে, এটাও আমরা পেতে পারি। যদি ডায়রিয়া হয় সেক্ষেত্রে আমরা কি পাবো? ইনভলেন্টারি স্টুল পাবো, ইয়েলো, ব্রাউন অর হোয়াইট কালার পাবো। সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যদি চিলিডোনিয়ামের ডায়রিয়া হয় সেটা নাইটে অ্যাগ্রাভেশন হবে, এভাবে আমাদের একটু মনে রাখতে হবে। তারপরে দেখেন মেল অ্যান্ড ফিমেল, এত ডিপে না গেলেও হয় চিলিডোনিয়ামের ক্ষেত্রে, কারণ আসলে লিভার এফেকশনটা সাথে থাকবে, স্ক্যাপুলার পেইনটা খুবই গুরুত্বপূর্ণ, ফুড ডিজায়ারের মধ্যে এত হট ফুড ডিজায়ার এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এগুলা পাইলে মোটামুটি আশেপাশে যা পাবো ইউজ করতে পারবো এখানে। তারপরেও দুইটা কথা আমরা একটু জানি, মেলদের ক্ষেত্রে ফ্রিকুয়েন্ট ইরেকশনের একটা প্রবলেম থাকতে পারে এবং ফিমেলদের ক্ষেত্রে মেন্সেস লেট অ্যান্ড প্রফিউস। তার পিরিয়ডটা যে সময় হওয়ার কথা তার থেকে অনেক লেটে লেটে হবে এবং অনেকটা পরিমাণে ব্লিডিং হবে। লিকুরিয়া হোয়াইট কালার থাকতে পারে, আবার চিলিডোনিয়ামের লিকুইডেতে অনেক সময় হোয়াইট কালারটা কাপড়ের মধ্যে ওই যে একটু ইয়েলো কালার দাগ পড়তে পারে। দেখেন চিলিডোনিয়াম পড়তে গিয়ে স্কিন ইয়েলো হয়ে যাচ্ছে বিভিন্ন প্রবলেমের সাথে, দেখেন লিকুরিয়ার দাগটা পর্যন্ত ইয়েলো হয়ে যাচ্ছে। চিলিডোনিয়াম গাছের রসটা কিন্তু ইয়েলো ছিল, তাই না? এইভাবে আমাদের একটু মনে রাখলে আশা করি সহজ হবে। আচ্ছা, এবার অ্যাগ্রাভেশন এন্ড অ্যামিলারেশন ইন জেনারেল কিছু ব্যাপার আছে, এর জন্য আমরা একটু মনে রাখবো। দেখেন অ্যাগ্রাভেশন টাচ, মোশন, চেঞ্জ অফ ওয়েদার, 4 AM and 4 PM। আমাদের লাইকোপোডিয়ামের সাথে কিন্তু এটা একটা গুলানোর মোটামুটি একটা চান্সেস আছে। তো লাইকোপোডিয়ামও দেখা যাবে বিকেলের দিকে বাড়বে, তবে লাইকোপোডিয়াম কিন্তু 4 to 8। হ্যাঁ, আর আমাদের এখানে 4 বলা হয়েছে, তার মানে 4 to 8 এই ব্যাপারটাতে এখান থেকে কিন্তু গ্যাপ হয়ে যাচ্ছে। আবার এখানে কিন্তু সকালের 4টার দিকে যে সকাল 4টা ভোর 4টা এটাও চলে আসছে, তো এটা আমরা একটু মনে রাখবো। অ্যামিলারেশন, হট ফুড, মিল্ক, প্রেসার এবং ইটিং। যদি দুধ খায় তার অনেক সময় ওই যে গল স্টোনের পেইন বা লিভার এফেকশনের বিভিন্ন প্রবলেম কমতে পারে। হট ফুড, হট ড্রিঙ্কসে তার অনেক কমপ্লেইনই কমে, প্রেসারে তার পেইন গুলা কমে, কোনো কিছু খাইলে তার অনেক সময় তার কমপ্লেইন গুলো একটু কমে। আর অ্যাগ্রাভেশনের মধ্যে আমরা আরেকটা জিনিস দেখলাম না, চেঞ্জ অফ ওয়েদার। এই চেঞ্জ অফ ওয়েদার কিন্তু এক সাইডে হচ্ছে অ্যাগ্রাভেশন, আবার এটা কিন্তু কজেশনও, খুব গুরুত্বপূর্ণ কজেশন। চিলিডোনিয়াম অনেক সময় চেঞ্জ অফ ওয়েদারে, মানে যখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তখন সাডেন তার যে কোনো একটা সমস্যা দেখা দেয়, তো এটা কিন্তু আমরা কজেশন হিসেবে একটু মনে রাখবো চেঞ্জ অফ ওয়েদারটাকে। আচ্ছা, ফুড ডেজার্টটা আমরা এতক্ষণে আমাদের জানা শেষ। হট ড্রিঙ্কস এবং হট ফুড খুবই পছন্দ করে। স্ট্রেঞ্জ থিংস, অনেক সময় এটা প্রেগন্যান্সি টাইমে যদি চিলিডোনিয়ামের ফিমেল থাকে, অদ্ভুত অদ্ভুত জিনিস যেগুলো হজম হচ্ছে না এরকম আমরা দেখি অনেক সময়, তাই না? এই এই টেন্ডেন্সিটা চিলিডোনিয়ামের মধ্যে আসতে পারে। অ্যাভারশনের মধ্যে চিজ অ্যাভারশন, চিজটা একদম পছন্দ করে না চিলিডোনিয়ামের পেশেন্ট। এছাড়া আমরা চিলিডোনিয়ামকে জন্ডিসের ক্ষেত্রে খুবই খুবই ভালো একটা মেডিসিন, বিশেষ করে নিউনেটাল জন্ডিসের ক্ষেত্রে এটা খুব সুন্দর কাজ করে। নিউনেটাল জন্ডিস আমরা তো জানি মনে হয়, তারপরও আমি এক লাইনে একটু বলে দিচ্ছি। নবজাতকের যে জন্ডিসটা, হ্যাঁ, সেটা হচ্ছে নিউনেটাল জন্ডিস। সাধারণত মানে জন্মের পর থেকে 1 মাসের মধ্যে দেখা দিবে, এটাকে নিউনেটাল জন্ডিস বলে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, এই নিউনেটাল জন্ডিসটা ফিজিওলজিক্যাল জন্ডিস হতে পারে এবং প্যাথোলজিক্যাল জন্ডিস হতে পারে। আমরা যদি খুব বেশি বুঝি, দেখা গেল যে ফিজিওলজিক্যাল জন্ডিস মানে সেখানে প্রেসক্রিপশনের দরকার ছিল না, কোন মেডিসিনের দরকার ছিল না, সেখানে আমরা দিয়ে দিলাম, তো ওইটা করা যাবে না। এখানে অত কিছু তো বোঝা যাবে না, দুই একটা পয়েন্ট আমরা মনে রাখতে পারি। যদি 24 ঘন্টার পর শুরু হয়, মানে বাচ্চা জন্মের 24 ঘন্টার পর শরীরটা একটু হলুদ হয়ে যাচ্ছে, এটা হতে পারে ফিজিওলজিক্যাল জন্ডিস, মানে এটা ম্যাক্সিমাম বাচ্চাদেরই হয়। এই ক্ষেত্রে বাচ্চাকে সামান্য একটু সূর্যের আলো লাগাইলে 2-3 দিন সকালে আস্তে আস্তে করে ঠিক হয়ে যায়। কিন্তু যদি 24 ঘন্টার আগেই হয়,
সেটা প্যাথোলজিক্যাল জন্ডিস হতে পারে। সেই ক্ষেত্রে ইয়েলো কালারটা অনেক বেশি থাকবে, বাচ্চা খাওয়া দাওয়া বন্ধ করে দেবে, কোনো কিছু খাইলে বমি করবে, গায়ে জ্বর উঠতে থাকবে, মানে একটু কঠিন কঠিন সিমটমস দেখা দিবে। তখন কিন্তু অবশ্যই অবশ্যই ভালোভাবে ট্রিটমেন্ট করতে হবে। প্যাথোলজিক্যাল জন্ডিসকে যদি মনে করি যে না 2 দিন রোদে দিলে এটা বাচ্চা ঠিক হয়ে যাবে, এটাও ভুল হবে। আবার ফিজিওলজিক্যাল জন্ডিসকে যদি মানে ওখানে হালকা থাকবে, হালকা একটু হলুদ বা বাচ্চা মোটামুটি খাচ্ছে, ঘুম টুম সব ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা একটু বলবো যে আপনি একটু বুকের দুধটা সুন্দর মতো ঠিকঠাক প্রপার ওয়েতে খাওয়ান, আর বাচ্চাকে একটু সকালে একটু সানলাইটে রাখেন, তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। মানে সঠিক বিষয়টা কিন্তু আমাদের বুঝতে হবে যে কি হচ্ছে, কি করতে হবে। আচ্ছা, তো তারপরে আমরা কি দেখবো, টেলিডুনিয়ামের মধ্যে আরো কিছু কমপ্লেন আমরা পেতে পারি, যেমন আই অর এয়ার পেন এক্সটেন্ডিং টু টিথ। যদি চোখে ব্যথা হয় বা কানে ব্যথা হয় সেটা দাঁত পর্যন্ত চলে আসতে পারে। টুথেক এক্সটেন্ডিং টু আইস। আবার যদি দাঁতে ব্যথা হয় সেটা দেখা গেল চোখের দিকে চলে গেল। রাইট সাইডেড হেডেক, আমরা তো প্রথমেই জানছি যেটা আসলে কিন্তু একটা রাইট সাইডেড রেমেডি, তো সেই আমরা এটা রাইট সাইডেড হেডেকে ইউজ করতে পারবো। অক্সিপুট ফিল হেভি অ্যান্ড আইসি কোল্ডনেস, হেডেক উইথ ল্যাক্রিমেশন। তো এই যে মাথা ব্যথার সাথে অনেক সময় দেখা যাবে যে চোখ দিয়ে পানি পড়তেছে, অঝরে পানি পড়তেছে, কান্না করতেছে না, বাট ইনভলেন্টারি ভাবে এখানে ওয়াটার সিক্রেশন হচ্ছে, এটা আমরা পেতে পারি মাথা ব্যথার সাথে। যদি পাই সেটা যদি রাইট আই হয় তাহলে তো আমাদের আরো প্লাস পয়েন্ট। অক্সিপুটটা ভারী লাগতে পারে, এবং অক্সিপুটে অনেক সময় দেখা যায় রুগী বলবে যে আমার মাথার পেছন দিকটা কেমন ঠান্ডা হয়ে গেছে, এটাও কিন্তু আমাদের টেলিডুনিয়ামের সিমটমস হতে পারে। মাউথ টেস্ট বিটার, এটা আমরা জানি। নজিয়া অ্যান্ড নজিয়া এমএল ড্রিঙ্কিং মিল্ক, মিল্কে একটা এর অ্যামেলারেশন আছে, সেটা কি হতে পারে, যখন রোগীর অনেক বমি বমি ভাব হয় তখন দুধ খেলে বমি ভাবটা কমতে পারে। ভমিটিং এমএল ভেরি হট ওয়াটার, যদি বমি হতে থাকে পেশেন্ট তখন কি বলবে, অনেক গরম পানি খেতে যাবে, কেন, তার এই গরম পানিটা খেলে এই বমির ভাবটা কমে যাবে। সুয়েট ডিউরিং স্লিপ, ঘুমের সময় ঘাম হতে পারে। 1 ফুট কোল্ড কোল্ড আদার হট, এক পা ঠান্ডা এক পা গরম, এটাও আমরা পেতে পারি। এরা কিন্তু চিলি পেশেন্ট এবং এদের সকল সিমটমসই শীতে বাড়ে বা ঠান্ডায় বাড়ে। আচ্ছা, লাইকোপোডিয়ামের সাথে আসলে আমাদের টাইম নাই, আমরা অত দূর ডিফারেন্সিয়েশন করা যাবে না, কারণ লাইকোপোডিয়াম অনেক বড় মেডিসিন। ঠিক আছে, তো এখানে আমি জাস্ট 2টা রুব্রিক্স বলবো। এখানে দেখেন আমি 2টা পিকচার অ্যাড করছি, ঠিক আছে। একটা হচ্ছে মাইন্ড ডিক্টেটোরিয়াল, এবং সেকেন্ড রুব্রিক্স যদি আমি নেই যে অ্যাবডোমেন পেইন এক্সটেন্ডিং টু স্ক্যাপুলা, রাইট, এটা নিলে আমাদের দেখেন টেলিডুনিয়াম উপরে চলে আসতেছে, লাইকোপোডিয়াম নিচে চলে যাচ্ছে। এবার এই 2টা রুব্রিক্স থাকলো। এর সাথে যদি মাইন্ড কাওয়ার্ডাইজ আমি যোগ করে দেই, মাইন্ড কাওয়ার্ডাইজ মানে ভীতু, এবং মাইন্ড ডিক্টেটোরিয়াল পাওয়ার লাভ অফ, মানে ক্ষমতা চায়, ক্ষমতা পছন্দ করে। এই 2টা মেন্টাল রুব্রিক যদি আমি অ্যাড করে দেই, লাইকো তো প্রথম আসছে, দেখেন টেলিডুনিয়াম আর ধারে কাছে কোথাও নাই। ঠিক আছে, আলাদা করতে হবে এইভাবে। যাই হোক, আমি জাস্ট 2টা একটু শো করলাম, আর আমাদের সময় নাই। তো আমার আলোচনা মোটামুটি শেষ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। এখান থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, আর এখানে অনেক সিনিয়র আছে, আমার কোথাও ভুল গেলে আশা করি একটু ধরে দিবেন। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। জি ফাতেমা মিশু ম্যাডাম, আপনাকে মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ। অত্যন্ত চমৎকার এবং অসাধারণ আলোচনা হয়েছে, একটা সুন্দর প্রেজেন্টেশন। আমরা শুরুতে যেটা দেখেছি যে চেলুডোনিয়াম যে হলুদ গাছ, এই যে স্টার্টটা করলেন, এটা একটা অসাধারণ বিষয়। তার সৃষ্টি লগ্নটা ওষুধের চমৎকার হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লেগেছে। আসলে আমরা নতুন ভাবে আজকে জানলাম, চমৎকার আলোচনা শুনলাম, এবং আশা করি যারা এখানে উপস্থিত হয়েছেন সবারই উপকার আসবে। তো আমরা এবার একটু প্রশ্ন যদি কারো থাকে আপনারা হ্যান্ড রেজ করবেন, আমরা প্রশ্নগুলো উত্তর যে সাথে সব দিবে। যদি কারো, হ্যাঁ একজনে হ্যান্ড রেজ করেছেন, যে আপনার প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ম্যাডামকে অনেক ধন্যবাদ। তবে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই টেলিডুনিয়ামটা জন্ডিসের ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, পাওয়ার নাকি মাদার? যদি একটু বলতেন তাহলে আমাদের জন্য উপকার হতো।
আসলে মাদার ব্যবহার করার দরকার নাই, লো পটেন্সিতে ইউজ করলে ভালো রেজাল্ট দেয়। আর যেহেতু এটার একটু মাইন্ড সেকশন আছে, তো যে সমস্ত মেডিসিনের একটু মেন্টাল দিকে ভালো কাজ করে সেই মেডিসিন গুলো আমরা সবসময় চেষ্টা করবো পাওয়ার ইউজ করার। ঠিক আছে, কারণ এখানে আমরা তো জানি এখানে ফিলোসফিক্যাল অনেক ব্যাপার আছে। তো যদি মাইন্ড এটা না থাকতো তাহলে আমি হয়তো বা মাদার ইউজ করতাম। বাট যেখানে মাইন্ড এফেকশন আছে, আমি যদি পেশেন্টের মধ্যে মাইন্ড না পাই, লিভার এফেকশন আছে, বাইরের উপর ভালো কাজ করে জন্ডিস হয়ে গেছে, ঠিক আছে, তো টেলিডোনিয়াম লাগবে, আরো কিছু সিমটমস আছে, আমি লো পটেন্সিতে দিব, কোনো সমস্যা নেই, মাইন্ডেও এফেকশন পড়লো না, আমার কাজটাও হয়ে গেল, লো পটেন্সি দেওয়া সব থেকে নিরাপদ। ধন্যবাদ, সুন্দর উত্তর। জি, তা আরেকজন হ্যান্ড রাইজ করছিল, কে জানি হ্যান্ড রাইজ করলেন, একটু প্রশ্ন করেন। হ্যান্ডের জেনে করেছেন, উনি তো বলে ফেলেছেন। আচ্ছা, ঠিক আছে। স্যার, আমাদের এগিয়ে আছেন একজন শ্রদ্ধেয় সিনিয়র স্যার আছেন, শুক্লেন সরকার স্যার। জি, আপনি স্যার, আপনি আজকের এই ক্লাস সম্পর্কে যদি আপনি একটু অভিমত পোষণ করতেন স্যার। আসসালামু আলাইকুম, আমাকে বলছেন নিশ্চয়ই? জি, আমি ডাক্তার সুকল্যাণ সরকার, আমি জামালপুর থেকে বলছি। আমি বাংলাদেশ অর্থনৈতিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি, জামালপুর জেলার সভাপতি। আপনাদেরকে ধন্যবাদ। আসলে বিভিন্ন ব্যস্ততার মধ্য দিয়ে আপনাদের এই মেসেজগুলো আমি পাই, কিন্তু সংযুক্ত হতে পারি না। আজকে প্রথম দিন হয়েছি। প্রথমে আমি ম্যামকে ধন্যবাদ দিব যে একজন স্পিকারের একটা ভালো বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কনফিডেন্টলি কথা বলা। এটা আমার অনেক ভালো লাগছে এবং ওনার যে এক্সপ্রেশন, ওনার যে ডিসক্রিপশন, এগুলো আমার খুব ভালো লাগছে এবং উনি খুব সুন্দরভাবে মাত্র 40 মিনিটে টেলিডোনিয়ামকে সুন্দরভাবে উপস্থাপন করছেন। এভাবে ক্লাস চললে আমি মনে করি যে যারা ভালোভাবে বোঝেন তাদের জন্য স্মরণীয় হবে, মনে করিয়ে দিলেন। আর যারা জানেন না তাদের জন্য তাদের জ্ঞানের একটা খোরাক হলো এবং যারা সমৃদ্ধ হলো। আমি এইভাবে মনে করি সারা বাংলাদেশে বাংলাদেশ অর্থনৈতিক পরিষদ তাদের এই গ্রুপগুলো চালাক। আমারও ইচ্ছা আছে আমি খুব শর্ট টাইমে অর্গানের উপর একটা ক্লাস চালাবো। এইভাবে আপনারা যদি সহযোগিতা করেন সেখানে কথা বলা যাবে। ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে আপনাকে সুন্দর মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। ও একজন হ্যান্ড রেজ করেছেন, ওর নাম হচ্ছে HM কাদের। জি, আপনার প্রশ্নটা করুন। হ্যান্ড রেজ করেছেন HM কাদের। আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমার মনে হয় শুনতে পাচ্ছেন না। আমরা চলে যাই ডাক্তার শাহাদাত স্যার। ডাক্তার শাহাদাত স্যার, আজকের ক্লাস সম্পর্কে আপনার স্যার অভিমত। জি, হ্যালো স্যার, আমি শুনতে পাচ্ছি। তো আপনাকে তো আমি বলছিলাম, বারবার বলতেছিলাম, আপনি তো শুনতে পাচ্ছেন না, আমাদের শুনিনি আপনার। আচ্ছা, বলেন আপনার প্রশ্নটা করেন। প্রশ্ন বলতে টেলিডিয়াম ব্যাপারে ম্যাডাম যে বক্তৃতা দিছে এ থেকে অনেক কিছু বুঝতে পারছি। আর একটু বোঝা হলো ওই জন্ডিসের বিষয়টা নিয়ে আর একটু আলোচনা যদি করতেন সময় সাপেক্ষে নিয়ে সহমত, তাহলে আমাদের আর একটু উপকার হইতো আর কি। জন্ডিসে আমরা জন্ডিসের রুগী দেখলেই আমরা টেলিডিয়ামে দিই। আসলে কি জন্ডিসের রুগী শুধু টেলিডিয়ামে হবে নাকি আর অন্য কোনো সিমটমে ওষুধ আসতে পারে, সেই বিষয়টা একটু জানতে চাইছিলাম। জি, ফাতেমা ম্যাম। জি, থ্যাংক ইউ। সুন্দর একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন সবার মনে আসা উচিত যে টেলিডোনিয়ামই তো দেই, আসলে অন্য মেডিসিনটা আসতে পারে। হ্যাঁ, অবশ্যই আসতে পারে। এটা কিন্তু আমরা দেখলাম যে খুবই অল্প পরিসর জায়গায় কাজ করে। তো যদি এখানে লাইকোড পেশেন্ট হয়, আমরা আরো অনেক সিমটমস পাবো, সাথে এগুলো সবই পাবো।
ঠিক আছে? তো তখন কিন্তু টেলিডোনিয়ামে আর রোগীকে ওখান থেকে উঠাইতে পারবে না। আমরা দিলে কি হবে, টেলিডোনিয়াম যেহেতু লিভারের উপর খুবই ভালো কাজ করতে পারে, এর জন্য এখানটাতে হয়তো বিলিরুবিনটা কমিয়ে দিল, বাট পেশেন্ট তো লাইকোর, সাপোজ লাইকো বললাম আমি, অন্য যে কোনো মেডিসিনের হতে পারে। তো আমাদের অবশ্যই কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের দিকে চলে যেতে হবে। আর এই যে নিউনেটাল জন্ডিসের ক্ষেত্রে অনেক সময় কোনো কিছু পাইলাম না, অন্য কোনো সিমটমস নাই, শুধু জন্ডিসের একটু প্রবলেম, তো লিভারের উপর ভালো কাজ করবে, আমরা একটু দিলাম, রোগী সুস্থ হয়ে গেল, এটা ফাইন, এটা ঠিক আছে। বাট যদি আরো প্রবলেম থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফুল কেস টেকিং করা লাগবে। আর বারবার যদি রোগী রিপিট হতে থাকে, যদি আমরা না বুঝি যে আসলে আমাদের টেলিডোনিয়াম কি ভুল হচ্ছে কিনা, এখানে আমাদের যদি দেখি যে মেডিসিন দিচ্ছি, খাচ্ছে, একটু ভালো আছে, বাট 2 দিন পরে আবার রোগী রিটার্ন রিটার্ন রিটার্ন, ঠিক আছে, তার সাথে রোগীর খাওয়া দাওয়া নষ্ট হয়ে যাচ্ছে, ঘুম নষ্ট হয়ে যাচ্ছে, মেন্টাল এনার্জি নষ্ট হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে যে এখানে কোনো পলিক্রেস্ট লাগবে বা অন্য মেডিসিন লাগবে, আমার প্রেসক্রিপশনটা ঠিক হচ্ছে না, জাস্ট একটা জায়গায় কাজ করতেছে, একটু স্কিনটার যে ইয়েলো ভাব এটা একটু কমায় দিচ্ছে, এখানে এটা তো কিউর না। এটুকু আমাদের বুঝতে হবে রোগের জেনারেল কন্ডিশন ভালো হচ্ছে কিনা। এগুলো সবকিছু যদি ভালো হয়, দেন টেলিডোনিয়াম ঠিক থাকতে পারে, পাওয়ার বাড়ানো লাগতে পারে। বাট যদি এগুলা সবকিছুই মানে ডাউনে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, শুধুমাত্র জন্ডিসের ভাব আমরা চোখে যেটা দেখি সেটা একটু কমছে, তাহলে এখানে আমাদের নতুন করে ভাবতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ মিশু ম্যামকে অত্যন্ত সুন্দর ভাবে উত্তর দেওয়ার জন্য এবং ফাইন বিশ্লেষণ। ডাক্তার শাহাদাত স্যার, ডাক্তার শাহাদাত স্যার আপনি কি শুনতে পাচ্ছেন?